নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার একটি রিকোয়েস্ট আছে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য সব ভিউয়ার্সকে। কারণ এই ভিডিওটি শুনলে অনেক নতুন কিছু জানতে পারবেন, তথ্য জানতে পারবেন, এমন কিছু জানতে পারবেন যা আপনি কল্পনাতেও ভাবতে পারেননি। তাই শোনার রিকোয়েস্ট রইল সবাইকে। এমনিতেই এপস্টেন ফাইলস নিয়ে দেশ জুড়ে বিতর্ক চলছে। তার মধ্যে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একটি আর্টিকেল পড়া শুরু করতেই লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, এমনকি স্পিকারও তাকে জোরপূর্বক সেই আর্টিকেল পড়তে দেয়নি। এখন আমাদের মনে প্রশ্ন জাগছে যে কি এমন আর্টিকেল পড়া শুরু করেছিলেন রাহুল গান্ধী লোকসভায়। চলুন জেনে নেওয়া যাক। আদতে তৎকালীন সেনাপ্রধান এম নরভিন একটি তার পূর্ব প্রকাশিত বই ফোর স্টার্স অফ ডেস্টিনির কিছু অংশ একটি আর্টিকেলে প্রকাশ পায়। সেই আর্টিকেলের তথ্য অনুযায়ী 2020 সালের আমাদের প্রত্যেকেরই মনে আছে সেই ভয়ঙ্কর গালওয়ান হামলার কথা চীন সীমান্তে। ঠিক তার 2 মাস পর সাল 2020 31 অগস্ট রাত 8:15 নর্দার্ন কমান্ডো হেড ভারতের সেনাবাহিনীর যোগেশ যোশীর কাছে একটি ফোন কল আসে এবং তিনি তথ্য পান যেখানে ভারতীয় সেনাবাহিনীর পূর্ব লাদাখের রাচেন এলএসি কৈলাস রেঞ্জে কৌশলগতভাবে দখল নিয়ে রেখেছিল। সেখানে বিতর্কিত এলএসি বরাবর চীনা সৈনিক পিএলএ 4টি যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে অগ্রসর হচ্ছে। 4টি যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে চীনা পিএলএ ভারতের দিকে মানে ভারতীয় এলএসি যেটা কৈলাস রেঞ্জে তার দিকে অগ্রসর হচ্ছে। ঘটনার গাম্ভীর্যতা বুঝতে পেরে তিনি ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দেন একটি সতর্ক বার্তা হিসেবে সব জায়গায় আলো নিক্ষেপ করতে। ভারতীয় সেনাবাহিনী সেই কাজ করলেও চীনা অগ্রসর কিন্তু থেমে থাকেনি। এইবার পরিস্থিতির গাম্ভীর্যতা উপলব্ধি করে যোগেশ যোশী ফোন করেন তৎকালীন সেনাপ্রধান নরভিনকে। আর নরভিন পরিস্থিতি সিরিয়াস হয়ে যাচ্ছে বুঝতে পেরে কল করেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, নিরাপত্তা উপদেষ্টা অজিত রাওয়াল এবং চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে, এবং তিনি বলেন তাকে কোনো স্পষ্ট নির্দেশ দেওয়ার জন্য। এরপর চীনা অগ্রসর যত এগোতে থাকে রাত ততই বাড়তে থাকে। রাত 9:10 কোনো রকম স্পষ্ট বার্তা না পেয়ে দ্বিতীয়বার নরভিন ফোন করেন প্রতিরক্ষা মন্ত্রীকে। এবারও কোনো স্পষ্ট নির্দেশ কিন্তু আসেনি। এরপর চীনা অগ্রসর যখন প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি এলএসি থেকে দূরত্বে পৌঁছালো তৃতীয়বার, রাত তখন 9:25, সেনাপ্রধান ফোন করেছিলেন রাজনাথ সিংকে। সেবার তৃতীয়বার, সেখানেও কোনো স্পষ্ট নির্দেশ ভারত সরকারের পক্ষ থেকে আসেনি নরভিনের কাছে। ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনী তারা চাপ সৃষ্টি করেছিল জেনারেলের ওপর যে কোনোভাবে মাঝারি মাপের কোনো কামান দিয়ে যদি সেই চীনা অগ্রসরকে প্রতিহত না করা যায় তাহলে সামনে সমূহ বিপদ হতে পারে। অথচ ভারতের এবং চীনের মানে ইন্ডো চীন নিয়ম অনুযায়ী চীনা বর্ডারে কোনো রকম ওপর মহলের বার্তা বা নির্দেশ ছাড়া কোনো গোলাগুলি চালানো কিন্তু যায় না। অর্থাৎ উভয় সংকটে পড়লেন তৎকালীন সেনাপ্রধান। তিনি এইবার বুঝতে না পেরে যখন উৎকণ্ঠায় ভুগছেন, একদিকে স্পষ্ট নির্দেশ না আসা, অন্যদিকে সেনাবাহিনীর গুলি চালানোর প্রস্তাব, এই উভয় সংকটে মাঝে যখন হঠাৎ করে চীনা পিএল এর লেফটেন্যান্ট জেনারেল হেড লিউ লিন ভারতীয় সেনাবাহিনীকে একটি কৌশলগত বার্তা পাঠান যেখানে কোনো পক্ষই আর তারা অগ্রসর হবে না। পরদিন সকাল 9:30 তারা দ্বিপাক্ষিক শান্তির বার্তা নিয়ে বসবেন, অর্থাৎ কুলিং ডাউনে বসবেন। এই ঘটনায় প্রাথমিকভাবে সবকিছু ঠিকঠাক মনে হলেও রাত 10টার সময় এই খবরটা যখন সেনাপ্রধান প্রতিরক্ষা মন্ত্রীকে দিতে যাবেন, ঠিক তার 10 মিনিট পর আবারও যোগেশ যোশী সেনাপ্রধানকে ফোন করে জানান আদতে সেটি চীনা পিএল এর একটি সুনির্দিষ্ট প্ল্যান ছিল। অথচ সেই চীনা অগ্রসর থেমে থাকেনি। এলএসি থেকে পিএল এর দূরত্ব ছিল মাত্র 500 মিটারের কাছাকাছি। অবস্থা ভয়ঙ্কর ও বেগতিক বুঝে চতুর্থবার তৎকালীন সেনাপ্রধান প্রতিরক্ষা মন্ত্রীকে ফোন করলেন। প্রতিরক্ষা মন্ত্রী তাকে জানালেন যে তিনি তাকে কল ব্যাক করবেন। ততক্ষণে চীনা পিএল এর থেকে এলএসির দূরত্ব কয়েকশো মিটারের কাছাকাছি চলে এসেছে। এই পরিস্থিতিতে রাত 10:30টার আশেপাশে সেনাপ্রধান নরভিনের ফোনে একটি ফোন আসে যেখানে রাজনাথ সিং বলেন প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, জো উচিত সমঝো वो করো, কোট আনকোট, জো উচিত সমঝো वो করো, অর্থাৎ যেটা ঠিক মনে হয় সেটা করো। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।
আপাত দৃষ্টিতে প্রধানমন্ত্রীর এই বার্তা শুনে আমাদের প্রত্যেকেরই মনে হতে পারে প্রধানমন্ত্রী সেদিন সেনাপ্রধানকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। কিন্তু একটু তলিয়ে একটু গভীরভাবে ভাবলে দেখা যাবে আদতে প্রধানমন্ত্রী সেই দিন এই সংকটের সিদ্ধান্ত নিতে গিয়ে পিছপা হয়েছিলেন। কারণ এমন একটি সিদ্ধান্ত যেটি সেনাবাহিনীর ওপর ছেড়ে দেওয়া হয়েছিল, যেখানে একদিকে সামরিক যুদ্ধ পরিস্থিতির কথা চিন্তা করেছিল সেনাবাহিনী, কিন্তু যুদ্ধ কখনো একটি সামরিক সিদ্ধান্ত হতে পারে না। কারণ যুদ্ধ হলে পরবর্তীকালে যে করুণ পরিস্থিতি তৈরি হয় সেটাও বিবেচনা করার পরিস্থিতি কিন্তু থাকতে হয়। সেই সময় তৎকালীন সেনাপ্রধান নারভিনের চোখে ভেসে ওঠে কোভিড-19, যেটা 2020 সালে ভারতবর্ষের ভয়ঙ্করতম অবস্থার কথা। চোখের সামনে ভেসে ওঠে ভারতবর্ষের চরম অর্থনৈতিক সংকটের কথা। তার চোখের সামনে ভেসে ওঠে বিশ্বজুড়ে সরবরাহ অবস্থা কিভাবে ভেঙে পড়েছিল কোভিড-19 সময়। ইতিমধ্যে তিনি যুদ্ধের সিদ্ধান্ত নেন। তার দূরদর্শী প্রভাব ভারতবর্ষের কাছে বা বিশ্বের কাছে কি হতে পারে সেটা সবাই জানে। এমন অবস্থায় উভয় সংকটের সেনাপ্রধান সেদিন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যান বলে তিনি জানান সেই বইতে, মানে 4 স্টার্স অফ ডেস্টিনিতে। তিনি লিখেছেন যে হট পোট্যাটো ধরিয়ে দেওয়া হয়েছিল তার হাতে। এখানেই প্রশ্ন, সামরিক যুদ্ধ করতে গেলে ভারতবর্ষের জাতীয় নিরাপত্তা কমিটির স্পষ্ট একটা বার্তা লাগে। সেদিন কিন্তু সেনাপ্রধান নারভিন সেটি পাননি, এবং 2020 সালে সেদিন না তো ছিল কোনো স্পষ্ট নির্দেশ, না তো ছিল কোনো নিষেধাজ্ঞা। এই উভয় সংকটে ভারতীয় সেনাবাহিনীকে সেদিন ফেলে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর তরফ থেকে। আপনাদের মনে রাখতে হবে, 71-এর যুদ্ধ হোক বা 68-র চীনের সাথে যুদ্ধ হোক বা 99-এর কার্গিলের যুদ্ধ, সেদিন কিন্তু ভারত সরকারের নিরাপত্তা উপদেষ্টা থেকে শুরু করে ভারত সরকারের স্পষ্ট যুদ্ধের বার্তা ছিল। 2020 সালে কিন্তু সেদিন ভারত সরকারের এরকম কোনো বার্তা ছিল না। এখানেই প্রশ্ন, যে প্রধানমন্ত্রী নিজের 56 ইঞ্চির ছাতি অ্যাডভার্টাইজ করে, দাবি করেন উরি স্ট্রাইক, বালাকোট স্ট্রাইক, অপারেশন সিন্দুর হামলার মতো ঘটনার জন্য নিজের দৃঢ়তার বিজ্ঞাপন করেন বারবার, কেন সেদিন আমাদের 56 ইঞ্চির প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে কোনো স্পষ্ট বার্তা না দিয়ে তাদের 2 ঘন্টা ধরে বসিয়ে রেখেছিলেন? তাদের হাত কেন তিনি বেঁধে রেখেছিলেন? দেখুন, ভারতীয় সেনাবাহিনীর ওপর প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই, কারণ বাইরের শত্রুরা ভারতীয় সেনাবাহিনীকে জমের মতো ভয় পায়। কিন্তু সেখানেও একটাই প্রশ্ন, সেনাবাহিনীর হাত সেদিন কি সত্যি বেঁধে রাখা হয়েছিল, নাকি রাহুল গান্ধীর যে আর্টিকেলটি রাহুল গান্ধী পড়ার চেষ্টা করেছিলেন লোকসভায়, এই প্রশ্ন চেয়েছিলেন, সেগুলি প্রত্যেকটাই সত্যি? রাহুল গান্ধী বেসিক্যালি যে প্রশ্নগুলি তুলেছিলেন সেখানে, সেগুলো কি সত্যি একদম মানে প্রপার কারেক্ট? সেই কারণে তাকে থামিয়ে দেওয়া হয়েছে। সেদিনকে একটি জ্বলন্ত আগ্নেয়গিরিকে ছাই চাপা দিয়ে দেওয়া হলো লোকসভায়। রাহুল গান্ধী আর্টিকেলে যে প্রশ্নগুলো তুলেছিলেন সেগুলো কি সত্যি কারেক্ট, একদম ঠিকঠাক প্রশ্ন তুলেছিলেন? সেই জন্য কি তাকে মানে ওই কথাগুলো বলতে দেওয়া হলো না? আর 4 স্টার্স অফ ডেস্টিনি, সবাইকে রিকোয়েস্ট রইল সেই বইটি পড়ার। সেই বইটি পড়লে আপনি ডিটেলে ব্যাপারটা জানতে পারবেন। মানে সত্যি সেই সময় 4টে চীনা ট্যাঙ্ক ঢুকেছিল, আর তখন প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো রকম ডিসিশন নেওয়া যায়নি। উনি কোনো ডিসিশন নিতে পারেননি, নিজের অক্ষমতা দেখিয়েছেন। তাহলে 56 ইঞ্চির ছাতি গেল কোথায়? এই জন্য বলেছিলাম যে সবাইকে এই ভিডিওটি শেষ অবধি শুনতে। নমস্কার, ভালো থাকবেন।